আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে স্থিতিস্থাপকতা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের ফিজিক্স ভৌত পাঠের অধ্যায় নম্বর 8, অধ্যায়ের নাম স্থিতিস্থাপকতা। তো চলো এখন আমরা স্থিতিস্থাপকতা নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বেসিকগুলো নিয়ে ভালোভাবে আলোচনা করি। তো এই অধ্যায়ের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা, তাই না? তাহলে তোমাকে যদি বলি স্থিতিস্থাপকতা কি, বলতে পারবা স্থিতিস্থাপকতা কি? আচ্ছা, যদি বলতে না পারো কোনো সমস্যা না, আমি বলে দিই। স্থিতিস্থাপকতা হচ্ছে, যদি এই সংজ্ঞাটা আমি তোমাকে দিই তাহলে এভাবে বলা যায়, কোনো বস্তুর উপর লোড প্রয়োগ করলে সে বস্তুটা কি হয়? অবশ্যই বিকৃত হয়। তাহলে এই লোডটা যদি সরিয়ে নাও, তাহলে যে ধর্মের কারণে বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? আবার বলবো, কোনো বস্তুর উপর লোড প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুর বিকৃত হয় আর লোডটা যদি সরিয়ে নেই, তাহলে যে ধর্মের কারণে বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? ওকে, তাহলে এই অধ্যায়ে আমাদের যেগুলো জিনিস আলোচনা করতে হবে, এখন সেগুলো জিনিসে চলে যাই আমরা। এই অধ্যায়ে আলোচনা করতে হবে আমাদের পীড়ন নিয়ে। স্থিতিস্থাপকতার মধ্যে কি আসবে? পীড়ন। আচ্ছা, যারা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস ক্লাস করছো আমার, তারা অবশ্যই পীড়ন বিকৃতির সময় ধারণা পেয়ে গেছো, তাই না? যেহেতু ফিজিক্সে চলে আসছে, এটা আবার আলোচনা করবো আমরা। তো দেখো, পীড়ন কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি, একক ক্ষেত্রের উপর কোনো বস্তুর প্রযুক্ত প্রতিক্রিয়া বল কি বলা হয়? পীড়ন। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। অর্থাৎ এই একটা বস্তু, এই বস্তুর বল প্রয়োগ করছে, বললাম এই বল প্রয়োগ করছে, এখানে বল প্রয়োগ করে একটা প্রতিক্রিয়া দিবে না, বললাম প্রতিক্রিয়া বল দিচ্ছে আর। ঠিক আছে? আর এই যে যার উপর বল প্রয়োগ করছে, আর ক্ষেত্রের উপর বল প্রয়োগ করছো না, বললাম এই এরিয়ার উপর বল প্রয়োগ করছো। তাহলে পীড়নকে প্রকাশ করা হয় এস দ্বারা। এর সময় আমরা কি লিখতে পারবো? এর সময় লিখতে পারবো একক ক্ষেত্রের উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল হচ্ছে আর ভাগে, তাই না? আবার দেখো তো, আমরা কি জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কোনো বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মান সমান। তাহলে এখানে বলতে পারবো না এফ ইকুয়াল টু আর, অতএব এস ইকুয়াল টু এফ ভাগ এ, অর্থাৎ বল ভাগ ক্ষেত্রফল, তাই না? ক্লিয়ার এটা? ওকে, তারপরে দেখো আমাদের জানতে হবে বিকৃতি কি। পীড়ন তো, আচ্ছা পীড়ন নিয়ে কি আর কোনো কথা বলতে হবে তোমাদের? কারণ পীড়ন সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে। তা এখন আমি বললাম তোমাকে পীড়ন কাকে বলে। একক ক্ষেত্রের উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে, তাই না? তাহলে একক ক্ষেত্রফলকে প্রযুক্ত বল দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? পীড়ন পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো বিকৃতি নিয়ে। দেখি বিকৃতি কাকে বলে। বিকৃতি, তাই না? বিকৃতিকে কি দ্বারা প্রকাশ করবো আমরা? এর আগের অধ্যায়ে আমরা প্রকাশ করছিলাম এরকম ডিএল দ্বারা প্রকাশ করছিলাম। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি ওই বস্তুর আকার অথবা আকৃতির পরিবর্তন হয়, তাহলে কি বল হবে? বিকৃতি। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে ওই বস্তুর যদি আকার অথবা আকৃতির পরিবর্তন হয়, তাহলে তাকে কি বলে? বিকৃতি বলে। ঠিক আছে? তাহলে আমরা বিকৃতি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাবো যে কয় ধরনের বিকৃতি হতে পারে, আর তোমাদের ক্লিয়ার হবে বিষয়গুলো, তাই না? ওকে, তাহলে বিকৃতি মানে তিন ভাবে সংগঠিত হতে পারে, অনেকভাবে সংগঠিত হতে পারে, কিন্তু আমরা সাধারণত তিন ভাবে আলোচনা করব। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে আকার বিকৃতি, একটা হচ্ছে আয়তন বিকৃতি। ঠিক আছে? তো বিকৃতিকে আমরা সাধারণ বলতে পারি এটা তিন প্রকার। বিকৃতি তিন প্রকার। ঠিক আছে? এখন তিন প্রকার। এক নম্বরে কি বলবো? একটা বিকৃতি হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি কিভাবে হবে? তবে এই তোমার কাছে একটা দণ্ড, এই একটা দণ্ড না, তুমি এই দণ্ডের উপর যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে? তাহলে আমি একটা এল দৈর্ঘ্যের একটা দণ্ড নিলাম প্রথমে আমি, অথবা তুমি নাও এটা। তারপরে এখানে যদি বল প্রয়োগ করো তাহলে কি ঘটনা ঘটবে? এ লম্ব হয়ে যাবে না? লম্ব হবে। তো এখানে আমরা চিত্রের মধ্যে আঁকে দেখাই। তাহলে এটা বল প্রয়োগ করার কারণে এটা লম্ব হয়ে গেছে, এতটুকু লম্ব হয়ে গেছে। এদিকে বল প্রয়োগ করতেছিলাম, তো লম্ব হবে না এদিকে? লম্বা কতটুকু হবে? ধরে নিলাম আগে দৈর্ঘ্য ছিল এল, আর এখন টানার ফলে দৈর্ঘ্য হয়ে গেছে কত? এল অন।
তাহলে বলতে পারবো এখন যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে না এতটুকু, কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে বলতে পারবো না যে টোটাল দৈর্ঘ্য থেকে যদি আমি এলটা বিয়োগ করে দিই তাহলে যতটুকু বৃদ্ধি পেয়েছে এতটুকু পাবো আমি। তাহলে লিখতে পারবো L1 মাইনাস এল, এটুকু L1 মাইনাস এল, এটাকে আমরা কি বলতে পারি? ডেল এল বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে বিকৃতি কত, দৈর্ঘ্য বিকৃতি কত হবে? অতএব দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি ডেল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা দেখো, আমাদের বিকৃতি নির্ণয়ের একটা মৌলিক সূত্র হচ্ছে পরিবর্তন ভাগ আদি। এটা সব জায়গায় একই সূত্র, তাই না? আমরা যখন স্ট্রেংথ অফ ম্যাট্রিক্স ক্লাস করছিলাম তখন এই কথা বলতেছিলাম যে বিকৃতির একক একটাই, বিকৃতির সূত্র একটাই, পরিবর্তন ভাগ আদি। তো এটা নির্ভর করবে এখন কি বিকৃতি হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি নাকি আকার বিকৃতি নাকি আয়তন বিকৃতি। যেহেতু আমরা শ্রেণী বিভাগে প্রথমে নিচ্ছি দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এখন যদি এই বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে তার কি বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো না যে পরিবর্তিত দৈর্ঘ্য অথবা পরিবর্তনকৃত দৈর্ঘ্য ডিভাইডেড ভাগ আদি দৈর্ঘ্য, তাই না? তাহলে বলো তো দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে কতটুকু? L1 মাইনাস এল অথবা ডেল এল, আর আদি দৈর্ঘ্য কতটুকু ছিল? এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সময় কি লিখতে পারবো? ডেল এল ভাগ এল। ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা বিকৃতি নিয়ে আলোচনা করবো এখন, সেটা হলো আকার বিকৃতি। আকার বিকৃতি, ঠিক আছে? আচ্ছা, আকার বিকৃতি কাকে বলে জানো? কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার আকারের পরিবর্তন হয় তাকে কি বলা হবে? আকার বিকৃতি। তো আকার বিকৃতি কিভাবে সংগঠিত হবে তোমাদের একটুখানি বুঝাইলে বুঝবা, সুন্দরভাবে বুঝবা। ধরো একটা ফিক্সড বস্তুর উপর একটা আয়তাকার সেকশন আছে, মানে এটার সাথে এটা ফিক্সড আয়তাকার সেকশনটা। দেখো এখন এই বরাবর যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে কি হবে? দেখো তো এই প্রান্তের কি কোনো পরিবর্তন হবে? এখানে হবে না। কি হবে? এটা বাঁকে যাবে, তাই না? এই যে এরকম সরে যাবে এদিকে, এই পয়েন্টটা এদিকে সরে যাবে, এরকম হবে দেখতে, তাই না? যদি এই বস্তুর উপর এইভাবে বল প্রয়োগ করো, এই প্রান্ত তো ফিক্সড, এখানে তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এই প্রান্তটা কি হবে? একটু বেঁকে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারবো না যে এই যে বাঁকছে এই বাহুটা থিটা ডিগ্রি কোণে বাঁকছে। ঠিক আছে, এই যে প্রথমে যেটা ছিল এটা কি হরিজন্টাল ছিল না ভার্টিক্যাল ছিল? বলো তো। ভার্টিক্যাল ছিল। ভার্টিক্যালকে y অক্ষরে প্রকাশ করা হয়, y এক্সিস এর প্রকাশ করা হয়। এটা হরিজন্টাল ছিল না? হরিজন্টালটুকু, এই হরিজন্টালটুকু যতটুকু সরে গেছে এটুকুকে আমরা বললাম এক্স। ধরে নিলাম আমরা, ধরে নিতে সমস্যা নাই। তাহলে একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে ধরলাম সেটা এক্স, হাজে এক্স আনুভূমিক দূরত্ব সরে গেছে, তাই না? ঠিক আছে তো? তারপর বললাম এটা থিটা কোণে সরে গেছে, আর প্রথমে যে বাহুর দৈর্ঘ্য ছিল এটা ছিল ওয়াই। এখন তো তোমাকে বলি আকার বিকৃতি সমান কি হবে? আকার বিকৃতি, আকার বিকৃতি সমান কি হবে? আকার বিকৃতি সমান এখানে হবে পরিবর্তন ভাগ আদি। এই আকার বিকৃতিকে আবার ট্যান থিটা দ্বারা প্রকাশ করা হয়। ট্যান থিটা পরিবর্তন হচ্ছে কতটুকু? এই এক্স পরিবর্তন হয়েছে, আগে ছিল কি ওয়াই, ট্যান থিটা ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। তাহলে আকার বিকৃতি নির্ণয়ের সূত্র আমরা কি পেলাম? ট্যান থিটা ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই। এটা নিয়ে আমি আবার একটু আলোচনা করি। দেখো কোনো বস্তু একটা ফিক্সড পজিশনে আছে এখানে, তাই না? এই ফিক্সড পজিশনে কোনো বস্তুর উপরে যদি তুমি বল প্রয়োগ করো এখানে, তাহলে এটা কি হবে? অবশ্যই এখানে একটা স্থানচ্যুতি ঘটবে। কোন পয়েন্টে স্থানচ্যুতি ঘটবে? উপরের পয়েন্টের স্থানচ্যুতি ঘটবে, নিচের পয়েন্টটা ফিক্সড থাকবে। তো এখানে যে পরিমাণ বেঁকে গেছে এখানে একটা কোণ সৃষ্টি হবে না? থিটা কোণ। ধরে নিলাম থিটা কোণ। আর আগে ছিল এই পজিশনে, এখন চলে গেছে এই পজিশনে, ধরে নিলাম সে এক্স দূরত্ব অতিক্রম করে চলে গেছে। আর আগে এই যে এই একটা সেকশনের যে উচ্চতা ছিল, এই উচ্চতাকে আমরা প্রকাশ করলাম ওয়াই দ্বারা। তাহলে আমরা আকার বিকৃতির সূত্র লিখলাম, লেখার সময় বললাম আকার বিকৃতিতে প্রকাশ করা হয় ট্যান থিটা দ্বারা। আকার বিকৃতিতে প্রকাশ করা হয় ট্যান থিটা দ্বারা। ট্যান থিটার সময় কি জানি আমরা? পরিবর্তন ভাগ আদি। সূত্র তো একটাই, পরিবর্তন হয়েছে এক্স, আদি ছিল ওয়াই, তাহলে এক্স ভাগ ওয়াই। ক্লিয়ার? ওকে, তাহলে পরবর্তী বিকৃতি আলোচনা করবো। আমরা বলছিলাম বিকৃতি তিন প্রকার, তাই না?
সাধারণভাবে বিকৃতি কয় প্রকার? তাহলে দেখো বিকৃতি, আর একটা বিকৃতি হবে কি আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কিভাবে হবে? ধরো তোমার প্রথমে একটা বিশাল একটা গোলক ছিল, এই গোলকের আয়তন কত ছিল প্রথম অবস্থায়? প্রথম অবস্থায় ধরলাম এর আয়তন ছিল ভি। এখন যদি তোমরা এই গোলকের উপরে এইভাবে চাপ প্রয়োগ করো, চারদিকে চাপ প্রয়োগ করো, তাহলে কি হবে? আয়তনটা বড় হয়ে যাবে না? কোন গোলকের উপরে যদি চাপ দেওয়া আয়তন অনেক বড় হবে না? কি মনে হয় বড় হবে? কোন গোলকের উপরে যদি চাপ দাও তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? অবশ্যই কি হবে? আয়তনটা ছোট হয়ে যাবে, তাই না? চাপ প্রয়োগ করলে কোনদিন বড় হয়? চাপ প্রয়োগ করলে সবসময় সংকুচিত হয়। তাহলে ধরলাম প্রথমে আয়তন ছিল ভি, এই ভি আয়তনের বস্তুর উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করার কারণে এর আয়তন কিছু অংশ কমে গেল। কমে যাওয়ার পরে আয়তনটা হলো ধরলাম ভি ওয়ান। তাহলে আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? আগে ছিল ভি, এখন হয়েছে ভি ওয়ান। এটা শোনার বলতে পারবো ডেল ভি। ঠিক আছে? তাহলে আমরা আয়তন বিকৃতির সঙ্গে কি বলতে পারবো? আয়তন বিকৃতি সমান হবে পরিবর্তন ভাগাদি। সূত্র তো একটাই। তাহলে বলো তো এখানে কি হবে? পরিবর্তন কি তো আয়তন, কতটুকু পরিবর্তন হয়েছে আয়তন? যেহেতু আয়তন নিয়ে কথা হচ্ছে এখানে, সেখানে হবে আয়তন, আর এখানে হবে কি আদি আয়তন। তাহলে বলো তো পরিবর্তন কি আয়তন কতটুকু? ডেল ভি। আদি আয়তন ছিল ভি, তাহলে আয়তন বিকৃতি হবে কি? ডেল ভি ভাগ ভি। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা বিকৃতি নিয়ে আলোচনা করলাম এখন পর্যন্ত। কি কি নিয়ে আলোচনা করলাম দেখি একটু। প্রথমে আলোচনা করলাম আমরা, বললাম বিকৃতি কয় প্রকার? বিকৃতি তিন প্রকার, তাই না? এক নম্বর দৈর্ঘ্য বিকৃতি, আয়তাকার বিকৃতি, আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আলোচনা করলাম। বললাম কোন বস্তুকে টানলে যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। আর বিকৃতি শুধু একটাই, পরিবর্তন ভাগ আদি। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে কতটুকু? ডেল এল, আদিটুকু ছিল এল। এবার আকার বিকৃতি, আকার বিকৃতি কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি তার আকার পরিবর্তন হয় তাকে বলা হয় আকার বিকৃতি। ক্লিয়ার? আকার বিকৃতি ট্যান দ্বারা প্রকাশ করা হয়। আর ট্যান রিলেশন কি লেখা যায়? পরিবর্তন ভাগ আদি। পরিবর্তন হচ্ছে এক্স, আগে ছিল ওয়াই, তাহলে এক্স ভাগ ওয়াই। তারপর আরেকটা বিকৃতি আলোচনা করলাম, সেটা হলো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি সমান কি জানি আমরা? ওই পরিবর্তন ভাগ আদি। পরিবর্তন হচ্ছে ডেল ভি, আগে ছিল ভি, তাহলে আয়তন বিকৃতি সমান কি জানি? ডেল ভি ভাগ ভি। ওকে, তাহলে আমরা এখান থেকে বিকৃতি কয়টা নিলাম? তিনটা বিকৃতি নিলাম না? সেহেতু আমরা এখানে পীড়নের শ্রেণীবিভাগ আমরা তিনটাই করবো। কি বললাম বলতো? আমরা যেহেতু বিকৃতির শ্রেণীবিভাগ করলাম তিন ভাবে, একটা দৈর্ঘ্য বিকৃতি, একটা আকার বিকৃতি, আর একটা আয়তন বিকৃতি। তো আমাদের পীড়নের শ্রেণীবিভাগ তো করি না এখনো, তাই না? তো এখন আমরা পীড়নের শ্রেণীবিভাগটা করে নিব। পীড়নের শ্রেণীবিভাগটা আমরা ফিজিক্সে যেভাবে করবো সেটা হলো বিকৃতির উপর ডিপেন্ড করে। এক নম্বর আমরা কি বলছিলাম? আচ্ছা, পীড়নের শ্রেণীবিভাগ করবো। এখন আমরা পীড়নের শ্রেণীবিভাগ করবো। বিকৃতি ক্ষেত্রে এক নম্বর কি বলছিলাম? দৈর্ঘ্য বিকৃতি, তাই না? পীড়নের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা পীড়নকেও তিন ভাগে ভাগ করবো। পীড়ন আসলে এগুলো অনেক ধরনের প্রকার হয়, অনেক কিছুর ভিত্তি করে। আমরা এখানে আলোচনা করার জন্য আমরা পীড়নকে তিন ভাগে ভাগ করবো। পীড়ন তিন প্রকার। এক নম্বরে যেহেতু বিকৃতি ছিল একটা দৈর্ঘ্য বিকৃতি, তার সাথে মিল রেখে আমরা করবো কি? একটা বিভাগ করবো দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন। আর একটা ভাগ করবো আকার পীড়ন। আকার পীড়ন নিচ্ছি কেন? কারণ দুই নম্বর ছিল আকার বিকৃতি। তিন নম্বর বিকৃতির ক্ষেত্রে ছিল আয়তন বিকৃতি, সেহেতু আমরা নিতেছি এখন আয়তন পীড়ন। ক্লিয়ার? আর মজার বিষয় হলো পীড়নের ক্ষেত্রে পীড়নের সূত্র একটাই, এস ইকুয়াল টু এফ ভাগে। এ বাদ আর কোনো সূত্র নাই। তাহলে মজার বিষয় না এটা? বিকৃতির ক্ষেত্রে সূত্র কয়টা হয়েছে? তিনটা। শ্রেণীবিধের জন্য তিনটা আলাদা আলাদা সূত্র হয়েছে, কিন্তু পীড়নের জন্য পীড়নকে আমরা তিনভাবে ভাগ করলাম, দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। ভাগ সূত্র কিন্তু একটাই, শুধুমাত্র এস ইকুয়াল টু এফ ভাগ এ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাহলে বলো আমরা স্থিতিস্থাপকতা অধ্যায় শুরুতে কি কি আলোচনা করলাম? পীড়ন নিয়ে আলোচনা করলাম। পীড়ন তিন প্রকার, আর তিন প্রকার পীড়নের সূত্র একটাই, এস ইকুয়াল টু এফ ভাগে। তারপর আলোচনা করলাম বিকৃতি নিয়ে, তাই না? বিকৃতিকে তিন ভাগে ভাগ করলাম, তিনটা বিকৃতির জন্য আলাদা আলাদা তিনটা সূত্র আসলো। এখন আমরা আলোচনা করবো হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে। আমরা পড়ছি না অনেকগুলো স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। তো এক নম্বরে যে গুণাঙ্কটা নিয়ে আলোচনা করবো তার নাম হলো
ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই গুণাঙ্ককে অয় দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক ইংরেজিতে বলা হয় ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস। যেহেতু ইংলিশ ইয়ং মডুলাস, সেহেতু এর প্রথম অক্ষর অনুযায়ী ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ককে অয় দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম কি, সরি, এটি কি দ্বারা প্রকাশ করা হয়, অয় দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার সূত্র কি, এর কাকে বলে, মানে এর সংজ্ঞা কি, অর্থাৎ দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা, একে কি বলা হয়, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বললাম, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা, একে বলা হয় ইয়ং মডুলাস অথবা ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে অয় সমান আমরা কি লিখতে পারবো, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড ভাগ দৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, আর একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আলোচনা করবো, এটার নাম হলো দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, এর ইংলিশ নাম হলো মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি। একে প্রকাশ করা হয়েছে এন দ্বারা, এই প্রকাশ করা হয় কি দ্বারা, এন দ্বারা। এখন দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, আচ্ছা আমরা পড়ছি না আকার পীড়ন আকার বিকৃতি, এখানে সেম এরকমই, যে আকার পীড়ন এবং আকার বিকৃতির অনুপাতকে কি বলা হয়, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এর সময় কি লিখতে পারবো, আকার পীড়ন ডিভাইডেড ভাগ আকার বিকৃতি। ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা গুণাঙ্ক নিয়ে আলোচনা করবো, সেটা হলো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইংলিশের নাম হলো বাল্ক মডুলাস, বাল্ক মডুলাস। একে আমরা প্রকাশ করবো কে দ্বারা। ঠিক আছে, এখন কে সমান কি হবে, বাল্ক মডুলাসের সংজ্ঞা কি হবে, আমরা কি বলছি, দৈর্ঘ্য পীড়ন আকার পীড়ন একটা আয়তন পীড়ন, তাই না। আমরা তাহলে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাতকে বলবো বাল্ক মডুলাস অথবা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, অর্থাৎ কে ইকুয়াল টু আয়তন পীড়ন ডিভাইডেড ভাগ আয়তন বিকৃতি। ওকে, তাহলে এখন আমরা একটুখানি এটা করি, সামারাইজিং করি, কি কি শিখলাম এখানে। প্রথমে শিখলাম যে পীড়ন, তারপরে বিকৃতি, তারপরে আমরা বললাম এখন আলোচনা করবো স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে। তো স্থিতিস্থাপক গুণাঙ্কে প্রথমে আমরা লিখলাম ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা ইংলিশে ইয়ং মডুলাস, একে হয় দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা প্রথমে বলছি যে আমরা তিনটা পীড়ন তিনটা বিকৃতি নিয়ে আলোচনা করছি, তো আমরা এখানে তিনটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করবো। অর্থাৎ ওই তিনটা পীড়ন তিনটা বিকৃতির জন্য যে সব স্থিতিস্থাপক গুণাঙ্ক আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো ইয়ং মডুলাস কাকে বলে, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি পড়ছি না আমরা, এই দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং মডুলাস, একে হয় দ্বারা প্রকাশ করা হয়। তারপরে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, একে ইংলিশে বলা হয় মডুলাস অফ রিজিডিটি, একে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এর সময় আমরা কি বলতে পারবো, আকার পীড়ন ভাগ আকার বিকৃতি, তাই না, কারণ আমরা আকার পীড়ন ছিল আকার বিকৃতি ছিল, এর অনুপাতটাই হলো মডুলাস অফ রিজিডিটি। আর একটা ছিল আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি। এই আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাতকে বলা হবে বাল্ক মডুলাস অথবা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এখন মজার বিষয় হলো যে এদের মধ্যে অনেকগুলো সম্পর্ক আছে। এই যে অয় এন কে, অয় থেকে ইয়ং মডুলাস, এন তে মডুলাস অফ রিজিডিটি, কে তে বাল্ক মডুলাস, এদের মধ্যে একটা রিলেশন আছে। এই রিলেশনের প্রমাণটা অনেক বড়, এই জন্য আমরা এটা কি করবো, মুখস্থ রাখবো, একদম একদম ঠাডা মুখস্থ রাখবো, পারবা না। আচ্ছা আমি বলে দিই, তাহলে তোমরা লিখে নাও। এই যে এখন লিখে নেবো মুখস্থ রাখবো, y ইকুয়াল টু
2n 1 প্লাস সিগমা। আরেকটা মুখস্থ রাখবো, y ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা। এই দুটো শুধু মুখস্থ রাখতে পারবা। দেখো y ইকুয়াল টু টয়েস এন 1 প্লাস সিগমা আর y ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা। বলবে ভাই y তো জানি মডুলাস, n তে কি জানি সব গুণাঙ্ক, বাট এটা কি তাই না? সিগমা বলতেছেন এটা। আচ্ছা দেখি এটা কি তাহলে। এই সিগমা মানে হলো পয়সন রেশিও, এটা নিয়ে আলোচনা করবো পরে একটুখানি। পয়সন রেশিও, ঠিক আছে? সিগমাতে কি পয়সন রেশিও, পয়সন রেশিও কি এটা আমরা শিখবো একটুখানি পরে শিখবো এটা, ঠিক আছে? তাহলে একটুখানি ওয়েট করো তোমরা, তারপরে শিখাবো তোমাদের পয়সন রেশিও কি। ওকে, তাহলে দেখো আমাদের কিছু কিছু ম্যাথ থাকবে এরকম যে অ এর মান দেওয়া থাকবে, এন এর মান দেওয়া থাকবে, থেকে বলবে যে এখানে পয়সন রেশিওর মান কত। তাহলে সরাসরি আমরা এই মুখস্থ সূত্র বসাবো, দুইটা মুখস্থ সূত্র আছে আমাদের, এখান থেকে আমাদের যে কোনো একটা মান বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনো সময় যদি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে মান বের করতে হয়, পারবা? অবশ্যই পারবা, তাই না? তারপরে আমরা পরবর্তী লেসন চলে যাই। আচ্ছা, এখন নতুন একটা টপিক শুরু করবো, সেটা হলো সংগম্যতা। সংগম্যতা কি, তাই না? নামটা নতুন শুনতেছে না, সংগম্যতা। সংগম্যতাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বাল্ক মডুলাস পড়ছি না? বাল্ক মডুলাসকে যদি অনকে যদি বাল্ক মডুলাস ভাগ করো তাহলে সংগম্যতা পাবা। কি বুঝলাম না, তাই না? অর্থাৎ দেখো বাল্ক মডুলাস কি দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আর এই সংগম্যতাকে আমরা বলবো অন ভাগ কে। ক্লিয়ার? বাল্ক মডুলাস যদি কে হয়, সংগম্যতা কি হবে? অন ভাগ কে। এটা বুঝতে পারছো? অর্থাৎ বাল্ক মডুলাসের মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি, সে মানটা যদি এখানে বসায় তাহলে সংগম্যতার মান পাবো। তাহলে সংগম্যতার সময় কি লেখা যাবে? অন ভাগ কে। ক্লিয়ার? ওকে, তোমাদের একটা প্রশ্ন করি, দেখি পারো নাকি। বলো তো বিকৃতির একক কি হবে? বলতে পারবে কেউ? বিকৃতির একক কি হবে? বিকৃতির কোনো একক নেই, তাই না? তার মানে কি হবে না? একক হবে না। কেন হবে না? কারণ বিকৃতির সময় আমরা কি জানি? পরিবর্তন ভাগ আদি, তাই না? পরিবর্তন ভাগ আদি। তাহলে পরিবর্তন যদি দৈর্ঘ্য নেই তাহলে এখানে আদি দৈর্ঘ্য নিতে হবে, তাই না? তাহলে বলো যদি এ দৈর্ঘ্য যদি মিটার হয়, এ দৈর্ঘ্য যদি মিটার হয়, মিটার মিটার কাটাকাটি, তাহলে কি থাকে? কিছু থাকে না, অন থাকে। তার মানে বিকৃতির কি নেই? বিকৃতির কোনো একক নেই। ক্লিয়ার? তাহলে আমরা বললাম ওই যে এর আগে আমরা লিখলাম, আমরা সম্পর্ক লিখলাম না, মনে আছে? y ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা। সম্পর্ক মনে আছে? এখানে সিগমা মানে কি বলছিলাম মনে আছে? তখন বললাম পরবর্তীতে আলোচনা করব, এখন আলোচনা করে নিতে হবে, ঠিক আছে? এই সিগমা মানে হলো পয়সন রেশিও। তার পয়সন রেশিও কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানা দরকার আছে আমাদের, অবশ্যই জানা দরকার আছে, তাই না? তাহলে শুরু করি যে কিভাবে আসলো এটা। তাহলে এখন আলোচনা করব পয়সন রেশিও নিয়ে, ঠিক আছে? পয়সন রেশিও কি? আচ্ছা, এটা বোঝার জন্য আমি যদি একটা চিত্র আঁকি তাহলে ভালো বুঝতে পারবা। ধরো এটা একটা ক্ষেত্র অথবা এটা একটা সেকশন, এই সেকশনের উপর যদি এখানে বল প্রয়োগ করো তাহলে কি ঘটনা ঘটবে বলতে পারবা? এই সেকশনের দৈর্ঘ্য হয়েছিল এল দৈর্ঘ্যের সেকশনে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে কি ঘটনা ঘটবে? লম্বা হয়ে যাবে না? এটা লম্বা হলে তার পার্শ্ব কমে যাবে, চিকন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হবে, তাই না? এ বলে টানার কারণে তার কি হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে না? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এল অন। বলতে পারি এখন টানার দৈর্ঘ্য হয়েছে কত? এল অন। এখন বলো তো আগে দৈর্ঘ্য ছিল এল, এখন হয়েছে এল অন, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? এল অন মাইনাস এল, তাই না? এটাকে আমরা বলতে পারি আবার ডেল এল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পয়সনের অনুপাত নির্ণয় করবো। এখন পয়সনের অনুপাত নির্ণয় করার আগে বলো
এই যে প্রথম অবস্থায় এর ব্যাস কত ছিল? প্রথম অবস্থায় এর ব্যাস ছিল বড় ডি ধরে নিলাম, আর এখন এর ব্যাস কমে গেছে না, এই কমে যাওয়ার কারণে এর ব্যাস একটু কমে গেছে, এই জন্য ধরলাম এটা ছোট ডি। ঠিক আছে, তাহলে পয়সন রেশিওকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হলো পার্শ্ব বিকৃতি ডিভাইড ভাগ দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি ডিভাইড ভাগ দৈর্ঘ্য বিকৃতি। পয়সন রেশিও কাকে বলে? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকেই পয়সন রেশিও বলে। এখন পার্শ্ব বিকৃতিটা কি? পার্শ্ব বিকৃতি মানে এই পার্শ্ব মানে ব্যাসটা হ্রাস পেয়েছে না, এখানে এটা পার্শ্ব বিকৃতি হয়েছে। তাহলে পার্শ্ব বিকৃতি সমান আমরা এটা বলতে পারবো পার্শ্ব বিকৃতি সমান বলতে পারবো পরিবর্তন ভাগ আদি, তাই না? পরিবর্তন ভাগ আদি। দেখো তো এই পার্শ্ব কতটুকু পরিবর্তন হয়েছে? আগে ছিল ডি, এখন হয়েছে মাইনাস ডি, তাহলে এটুকু পরিবর্তন। আর আদি ছিল কি? ডি, তাই না? সেম অ্যাজ দৈর্ঘ্য বিকৃতি আগে আমরা জানি, তাই না? তাহলে দেখো তো পার্শ্ব বিকৃতি কি হয়েছে? পরিবর্তন ভাগ আদি, পরিবর্তন হয়েছে ডেল ডি ভাগ ডি। অর্থাৎ এই যে ডি মাইনাস ডি, এটাকে আমরা বলতে পারবো না আবার ডেল ডি ভাগ ডি, একই তো কথা। আর দৈর্ঘ্য বিকৃতি আমরা আগে শিখছি কি? ডেল এল ভাগ এল, আদি দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইড ভাগ আদি দৈর্ঘ্য। এটা হচ্ছে পয়সন রেশিও। ঠিক আছে, অর্থাৎ পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় পয়সন রেশিও। ক্লিয়ার? ওকে, ম্যাথ করতে পারবে এখন? দেখা যাবে ম্যাথ শুরু হলে কেমন পারো। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম মনে করতে পারবা কেউ? প্রথমে শিখলাম পীড়নের শ্রেণী বিভাগ, পীড়নের সূত্র, তারপরে বিকৃতির শ্রেণী বিভাগ, বিকৃতির সূত্রগুলো, তারপরে বললাম এই পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক দিয়ে একটা সূত্র আসে, সেটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না? আর প্রথমে শিখলাম ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তারপরে এদের মাঝে একটা সম্পর্ক তৈরি করলাম, তাই না? y equal to twice n 1 plus sigma, তারপর y equal to 3k into 1 minus 2 sigma। তাহলে আমরা বললাম সবই ঠিক আছে, কিন্তু এখানে সিগমাটা নতুন চলে গেছে। তাহলে সিগমাতে কি বোঝায়? সিগমাতে বোঝায় হলো পয়সন রেশিও। তাহলে পয়সন রেশিও কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তাই না? এখন পয়সন রেশিও কি, কিভাবে আসলো, তারপরে তার মাঝে আরেকটা আলোচনা করছি সংনম্যতা, তাই না? এখন আমরা আলোচনা করবো হলো এই কোনো বস্তুর উপর বল প্রয়োগে যেটা স্মরণ ঘটে তাই কি বলে হয়? কাজ বলে। তাহলে কোনো বস্তুর যদি পীড়ন সংঘটিত হয়, ওই বস্তু যদি স্থানচ্যুতি হয়, তাহলে ওখানে একটা কাজ সংঘটিত হবে না? এখন আমরা দেখবো পীড়নের ফলে যদি কাজ হয়, সেই কাজটা কিভাবে হয়। এই স্থিতিস্থাপকতা আলোচনায় পীড়ন বিকৃতি নিয়ে, তাই না? তো এখানে এখন আমরা আলোচনা করবো হলো কাজ নিয়ে। গুরুত্বপূর্ণ টপিক, এবং ম্যাথ যদি আসে তোমাদের কাজ থেকেই ম্যাথ আসার সম্ভাবনা বেশি। তাহলে এখানে আমরা কাজ সমান কি সূত্র জানি? কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কাজ সমান আমরা সূত্র জানি এফ ইন্টু এক্স, বা বল ইন্টু সরণ, তাই না? ওকে, তাহলে দেখো আমরা একটুখানি চিত্রের মাধ্যমে তোমাকে বোঝাতে গেলে একটা চিত্র আঁকাতে হবে আগে। বললাম একটা ফিক্সড পয়েন্ট আছে, এখান থেকে একটা দণ্ড ঝোলানো আছে। এখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? এখানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে এবং তার ব্যাসটা হ্রাস হবে, এরকম হবে, তাই না? ধরলাম প্রথম অবস্থার দৈর্ঘ্য ছিল এল, আচ্ছা, আর এইটা আনার ফলে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাইছে না? ধরলাম এখন তার দৈর্ঘ্য হয়েছে L1। তাহলে বলতো কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? L1 মাইনাস L। ক্লিয়ার? কোন ঝামেলা আছে এখানে? নাই। তাহলে বলো এটাকে আমরা বলতে পারি ডিএল এল। ঠিক আছে, এখন দেখো এইটার কি স্থানান্তর হয়েছে? এই পয়েন্টে স্থানান্তর হয়েছে না? কিন্তু আমরা বলছিলাম এখানে কতটুকু স্থানান্তর নিব এটা তো বলতে পারবো না, এজন্য আমরা ভর কেন্দ্র স্থানান্তর, এটা তো আমরা মনে ইয়ে করছি ভর কেন্দ্র,
ভর কেন্দ্র আলোচনা করছি কোথায় বলো তো? কাজ ক্ষমতা শক্তিতে। কাজ সমান আবার কি লেখা যায়? বল ইন্টু ভর কেন্দ্রের সরণ, তাই না? যদি এরকম কোন বস্তু আসে সেক্ষেত্রে আমরা কি নিব? ডব্লিউ ইকুয়াল টু বল ইন্টু ভর কেন্দ্রের সরণ নিয়ে কাজ করবে এখানে আমরা, ঠিক আছে? কারণ কি, এই যে বস্তুর লোড, এই বস্তুর লোডটা এখানে ঝুলে দিচ্ছি দিলাম, তাই না? এই লোডটা যদি এখানে না ঝুলে, তার ওজনের কারণে এখান থেকে কাজ করে, এই বরাবর থেকে কাজ করে, তাহলে সেটা কি হবে? ভর কেন্দ্রে সরণ নিতে হবে। তাহলে প্রথম অবস্থায় এই যে লাল সেকশন, এই সেকশনের মাঝখানে দিলাম ভর কেন্দ্র ছিল এই পজিশনে, এই পজিশনে ভর কেন্দ্র ছিল, ঠিক আছে? আর এখন এই যে এটা টানা লম্বা করছে না, দিলাম ভর কেন্দ্র চলে আসছে এই পয়েন্টে, যে এই পয়েন্টে ভর কেন্দ্র চলে আসছে। তাহলে ভর কেন্দ্রের স্থানান্তর কতটুকু হয়েছে? এতটুকু ভর কেন্দ্র স্থানান্তর হয়েছে এক্স। এটুকু হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এখানে বসাতে পারবো। তাহলে ধরলাম এখানে যে বল প্রয়োগ করা হয়েছে, বলটা হলো এফ, আর ভর কেন্দ্রের সরণ কত বলতে পারবা? এক্স, তাই না? ভর কেন্দ্রের সরণ হলো এক্স। এখন বলো তো এক্স সমান আমরা কি লিখতে পারবো? এখানে এতটুকু সমান কি লিখতে পারবো? আচ্ছা, এক্স এর মান বের করতে হলে আগে তোমাকে জানতে হবে এইটুকু সমান কি লেখা যায়। এই যে ভর কেন্দ্র অর্ধেক হয়ে গেছে না, এটা এইটুকু সমান কি লেখা যাবে? এই টোটাল এইটুকু ছিল কত আগে? এইটুকু ছিল এল, এই যে এইটুকু ছিল এল, তাহলে এর অর্ধেক সমান কি লেখা যাবে? এল ভাগ 2, তাই না? আবার দেখো এই টোটালটুকু হচ্ছে এল অন, তাহলে এই যে ভর কেন্দ্র এতটুকু কত কি বলতে পারবো? এটা এল অন ভাগ 2 বলতে পারবো। দেখো প্রথমে সেকশনটা ছিল এল, এর ভর কেন্দ্র মাঝামাঝি, তাহলে ভর কেন্দ্র দূরত্ব হবে এল ভাগ 2। আবার এই যে বৃদ্ধি পাওয়ার ফলে সেকশনের মান হলো এল অন, তার দূরত্ব কতটুকু হলো? ভর কেন্দ্র কতটুকু হলো? এল অন ভাগ 2, তাই না? এখন যদি এক্স মানটা বের করতে চাই, এই টোটাল ডিস্টেন্স থেকে যদি এটুকু বিয়োগ করে দিই তাহলে এক্স মান পাওয়া যাবে। তাহলে এক্স সমান কি লেখা যাবে? এল ওয়ান ভাগ 2 মাইনাস এল ভাগ 2, 2 কমন নিলে এল ওয়ান মাইনাস এল, এল ওয়ান মাইনাস এল সমান কি লেখা যাবে? ডেল এল ভাগ 2। তখন এর সমান কি লেখা যাবে? ডেল এল ভাগ 2। তাহলে আমরা এই অর্ধেক কাছের সূত্র কি পেলাম? ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডেল এল ভাগ 2। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডেল এল ভাগ 2। কোনো কনফিউজ আছে? তাহলে কাজ নির্ণয় করতে পারবে এখন। ডব্লিউ ইকুয়াল টু কি? বল ইনটু পরিবর্তিত দৈর্ঘ্য ভাগ 2, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন পর্যন্ত তাহলে আমি কি কি শিখলাম মনে আছে তো? জি স্যার। ওকে, আচ্ছা দেখো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক আর আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে। মনে আছে এটা? নাম মনে থাকবে। দেখো এই যে দেখো আলোচনা করছিলাম না, ইয়ং মডুলাস, মডুলাস অফ রিজিডিটি আর হচ্ছে বাল্ক মডুলাস, তাই না? এখানে আমরা সূত্র লিখছিলাম কিন্তু সূত্রের সাংকেতিক চিহ্নটা প্রকাশ করে নাই। এখন একটু প্রকাশ করে দেখাই যে কিভাবে সূত্রগুলো আসে, ঠিক আছে? তাহলে দেখো তো এই ওয়াই ইকুয়াল টু কি জানো? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন সূত্র কি হবে? এফ ভাগ এ, তাই না? আর দৈর্ঘ্য বিকৃতি ডেল এল ভাগ এল। এটাকে একসাথে করলে কি পাওয়া যায়? এফ এল ভাগ এ ডেল এল। আচ্ছা, তারপরে এখান থেকে দেখছিলে তোমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক দৃঢ়তার অর্থাৎ মডুলাস অফ রিজিডিটি, এটাকে হিন্দুটা প্রকাশ করছিলাম। এটার সময় আমরা কি লিখছিলাম মনে আছে তোমাদের? দেখো তো আকার পীড়ন, আকার পীড়নের সূত্র কি হবে? এফ ভাগ এ। আকার বিকৃতি, আকার বিকৃতির সমান কি হবে? এক্স ভাগ ওয়াই। মনে আছে এই কথা? মনে নাই? দেখাবো। এই যে দেখো আমরা আকার বিকৃতি নিয়ে করছিলাম না এখানে, যে tan ইকুয়াল টু এক্স ভাগ ওয়াই আকার বিকৃতি। ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা যদি আমরা আর অর্থাৎ যে ভাগ আছে না এটা উল্টে দাও, গুণ করে দাও, তাহলে কি হয়? এফ ওয়াই ভাগ এ এক্স, তাই না? আচ্ছা, এখান থেকে আরেকটা স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ছিলাম, সেটা হলো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা বাল্ক মডুলাস অর্থাৎ কে। দেখা যায়? তাহলে দেখো এই কে ইকুয়াল টু আমরা কি জানি? আয়তন পীড়ন। আয়তন পীড়নের সূত্র কি? এফ ভাগ এ। আর আয়তন বিকৃতি, আয়তন বিকৃতির সূত্র কি ছিল? ডেল ভি ভাগ ভি। এটুখানি ক্যালকুলেশন করলে কিভাবে লেখা যায়? এফ ভি ভাগ এ ডেল ভি, তাই না? এ এফ ভাগ এ মানে কি আমরা জানি কি?
একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে, তাই না? তাহলে পি ইকুয়াল টু কি লেখা যায়? এফ ভাগ এর পরিবর্তে পি লেখো, পি ভি ডিভাইডেড ভাগ ডেল ভি। তাহলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকে কতগুলো সূত্র পেলাম? 3টে সূত্র পেলাম, তাই না? কি কি পেলাম? 1 নম্বর পেলাম y ইকুয়াল টু এফ এল ভাগ এ ডেল এল, ঠিক আছে? 2 নম্বর সূত্র পেলাম মডুলাস অফ রিজিডিটি ইকুয়াল টু এফ ওয়াই ডিভাইড ভাগ এ এক্স। আরেকটা সূত্র পেলাম বাল্ক মডুলাস কে ইকুয়াল টু পি ভি ডিভাইড ভাগ ডেল ভি। এই সূত্রগুলো প্রত্যেকটা ম্যাক্সিমাম ম্যাথ করতে কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলো, দেখে নিও, ঠিক আছে? ওকে, তারপর আমরা কাজ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? মনে আছে এই টপিকের আগে আমরা কি আলোচনা করছিলাম? কাজ সময় আমরা কি লিখছিলাম? ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএল ভাগ 2, এটা প্রমাণ করে বের করছিলাম না? আচ্ছা, আবার দেখো এখন আমরা মডুলাস ইয়ং এর মডুলাস থেকে কি শিখলাম? y ইকুয়াল টু এফ এল ভাগ এ ডেল এল। দেখো এখান থেকে যদি এফ এর মানটা বের করতেছে তাহলে এফ সমান কি হবে? এফ সমান হবে y এ ডেল এল ভাগ এল, তাই না? তাহলে এই মানটা এই এফ এর জায়গায় বসাতে পারবা? পারলে বসাও। তাহলে এফ এর মান বসাই দিয়েছি y এ ডেল এল ভাগ এল ইন্টু ডেল এল ভাগ 2। তাহলে এটার সাথে গুণ করলে কি হয়? ডেল এল দুইটা আসতে তাহলে স্কোয়ার হয়ে যাবে y এ ডেল স্কোয়ার ডিভাইড ভাগ 2l, ঠিক আছে? তাহলে দেখো কাজের সূত্র কয়টা পেলাম? 2টা পাচ্ছি না? একটা কাজের সূত্র পেলাম এফ ইন্টু ডেল এল ভাগ 2, আর একটা সূত্র পেলাম y এ ডেল এল স্কোয়ার ডিভাইড ভাগ 2l। তাহলে এই অধ্যায়ের যতগুলো কাজের সূত্র আছে এই দুটা সূত্র দিয়ে আমরা সবগুলো কাজ নির্ণয় করতে পারবো। ওকে, এখন আমরা আলোচনা করব একক আয়তনের কৃত কাজ নিয়ে। একক আয়তনে কৃত কাজ, তাহলে একক আয়তনে কৃত কাজ সমান কি হবে? ডব্লিউ ভাগ ভি, তাই না? একক আয়তনে কৃত কাজ তার মানে কি? কাজকে আয়তন ভাগ করতে হবে। কাজ সূত্র কি জানতা? এফ ইন্টু ডেল এল ভাগ 2। এই পাশে যেহেতু ভি দ্বারা ভাগ করছো এই পাশে ভি দ্বারাও ভাগ করতে হবে। ক্লিয়ার? আমরা জানি কি যে এটুকু বাদ রাখো, এটুকু বাদ রাখলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল এল ভাগ 2। যেহেতু এই পাশে ভি দ্বারা ভাগ করা হয়েছে এই পাশে ভি দ্বারা ভাগ করে দিলাম। তাহলে একক আয়তনে কৃত কাজের সূত্র হলো ডব্লিউ ভাগ ভি ইকুয়াল টু এফ ইন্টু ডেল এল ভাগ 2 ইন্টু 1 ভাগ ভি। তাহলে দেখো তো এটাকে একটুখানি যদি মডিফাই করি তাহলে ডেল এল ভাগ 2 রাখলাম, আর এই ভি সমান লেখা যাবে কি? এ ইন্টু এল লেখা যাবে, লিখলাম। তারপরে এখান থেকে দেখো তো এই যে এফ এর নিচে দেওয়া যাবে, যেখানে কি আছে 2টা আছে ভাগ আকারে না, তার মানে হাফ সামনে নিয়ে আসলাম, আর এটা লিখতাম এরকম এফ ভাগে এই এফ লিখলাম, এটা নিচে ভাগ করে দিলাম, আর ডেল এল কে ভাগ করলাম হচ্ছে এল ধারা, একটুখানি মানে সাজিয়ে লিখলাম আর কি। তাহলে একক আয়তনে কৃত কাজ সমান কি আসলো? হাফ ইন্টু এফ ভাগে ইন্টু ডেল এল ভাগ এল। এর সময় লিখতে পারবো হাফ ইন্টু লিখতে পারবো হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, লিখতে পারবো? আচ্ছা দেখো তো এর সময় লিখতে পারবো নাকি? হাফ ইন্টু তাহলে আমরা সূত্র পেলাম কি? ডব্লিউ ভাগ ভি ইকুয়াল টু হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে আমরা বলতে পারবো যে একক আয়তনে কৃত কাজ ইকুয়াল টু হাফ ইন্টু আকার পীড়ন ইন্টু আকার বিকৃতি। আবার ডব্লিউ ভাগ ভি ইকুয়াল টু বলতে পারবো হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে শিখলাম কাজ নির্ণয়ের সূত্র। কাজ নির্ণয়ের সূত্র কটা শিখছিলাম? 2টা, তাই না? একটা শিখলাম ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল এল ভাগ 2, আর একটা শিখলাম ডব্লিউ ইকুয়াল টু ওয়াই এ ডেল এল স্কোয়ার ডিভাইড ভাগ 2l। এখন বলতেছিলাম যদি বলা হয় একক আয়তনে কৃত কাজ কত, তাহলে কি হবে? উভয় পাশে ভি দ্বারা ভাগ হবে। এখান থেকে আমরা পেলাম কি যে একক আয়তনে কৃত কাজ হলো হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, অনুরূপ ভাবে যদি দৈর্ঘ্যের জায়গায় যদি আমরা আকার নিয়ে আসি তাহলে কি হবে?
আকার পরিমাণ ইন্টু আকার বিকৃতি। অনুরূপভাবে যদি আয়তন নিয়ে আসে তাহলে আয়তন পরিমাণ ইন্টু আয়তন বিকৃতি। এটা হচ্ছে একক আয়তনের কৃত কাজ। শেষের ক্ষেত্রে যদি আমরা মানটা বসাই এখান থেকে কি আসে, ডব্লিউ ভাগ ভি, ঠিক আছে, হাফ ইন্টু আয়তন পরিমাণ মানে এফ ভাগে, আর আয়তন বিকৃতি মানে ডেল ভি ভাগ ভি। তাহলে এখানে ভি আসছে, এখানে ভি আসছে না, এই ভি কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে, ডব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু এফ ভাগ কে ইন্টু ডেল ভি, এই ভি কাটাকাটি। তার মানে দেখো কাজ আরেকটা সূত্র পেলাম আমরা, তাই না, শুধু কাজ নির্ণয় সূত্র। তাহলে শুধুমাত্র কাজ নির্ণয় সূত্র কয়টা হলো, তিনটা। একটা হলো এফ ইন্টু ডেল এল ভাগ টু, আর একটা হলো ওয়াই ডেল এল স্কোয়ার ডিভাইড বাই টয়েস এল, আর একটা হলো হাফ ইন্টু এফ ভাগ কে ইন্টু ডেল ভি। তাহলে এই তিনটা পেলাম আমরা হচ্ছে শুধু কাজ নির্ণয় সূত্র। আর এখান থেকে এই একটা পেলাম হচ্ছে এক আয়তনিকৃত কাজ, এই একটা এক আয়তনিকৃত কাজ, এই একটা এক আয়তনিকৃত কাজ। অর্থাৎ শুধুমাত্র কাজ নির্ণয় সূত্র পেলাম তিনটা, আর একক আয়তনিকৃত কাজ নির্ণয় সূত্র পেলাম কয়টা, তিনটা। ক্লিয়ার? ওকে। এখন তোমাদের একটা কিছু মেয়াদ আছে, অনেকগুলো মেয়াদ আছে এই টাইপের মেয়াদ নিয়ে আলোচনা করবো, যারা খুব সহজে করতে পারো। যে পর্যন্ত আমি বেশি আলোচনা করেছি এই পর্যন্ত বেসিক দিয়ে ম্যাথ হয়ে যাবে সবগুলো, কিন্তু এখন যে বেসিকটা আলোচনা করবো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাক্সিমাম ম্যাথ তুমি অনেক সহজে করতে পারবে, এক লাইনে শেষ করতে পারবে। তাহলে এই নিয়মটা শেখার দরকার আছে তোমাদের, কি মনে হয়? তাহলে আমরা শিখি, ঠিক আছে? আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় সূত্র মনে আছে তোমাদের? ইয়ং এর গুণাঙ্ক কি ছিল বলো তো? ও ইকুয়াল টু এফ এল ভাগ এ ডেল এল, মনে আছে এই সূত্রের কথা? ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, আমরা এটা কেন লিখতেছি? এখন আমরা আমাদের কিছু কিছু ম্যাথ আছে, কিছু ম্যাথ না অনেকগুলো ম্যাথ আছে, যেগুলো ম্যাথ এটা বুঝতে পারলে আমরা সহজে ম্যাথগুলো করতে পারবো। তাহলে দেখি এটা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কি লেখা যায়, এফ এল ভাগ এ ডেল এল। তাহলে এটাকে যদি আমি ওয়ান লিখি, যেটা এক নম্বর ইয়ং এর গুণাঙ্ক, তাহলে এটা এক নম্বর সেকশনের বল, এক নম্বর সেকশনের দৈর্ঘ্য, এক নম্বর সেকশনের এরিয়া, এক নম্বর সেকশনের দৈর্ঘ্য বৃদ্ধি। আরটা দিলাম আমি ওয়াই টু, তাহলে এখন কি লিখবো বলো তো? তাহলে টু হবে নিশ্চয়, তাই না? এফ টু এল টু এ টু ডেল এল টু, রেখে দিলাম এক নম্বর সমীকরণ, রেখে দিলাম দুই নং সমীকরণ। এখন যদি বলা হয় এক ভাগ দুই প্রয়োগ করো, পারবা? প্রয়োগ করতে এক ভাগ দুই প্রয়োগ করে, তাহলে কি হবে? ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু ইকুয়াল টু এফ ওয়ান এল ওয়ান এ ওয়ান ডেল এল ওয়ান। ভাগ আছে তাই না, নিচে ভাগ দিতে হবে না, তাহলে ভাগ না দিয়ে আমরা একদম উল্টে দিই, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই, এ টু ডেল এল টু ডিভাইড বাই এফ টু এল টু। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখতে চাও তাহলে কিভাবে লিখতে পারবা? এফ ওয়ান ভাগ এফ টু, এল ওয়ান ভাগ এল টু, এ টু ভাগ কে ওয়ান ইন্টু ডেল এল টু ডিভাইড বাই ডেল এল ওয়ান। ঠিক আছে? তাহলে যদি কোনো সময় কোনো ম্যাথে যদি এরকম বলা থাকে যে একটা সেকশনের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ওয়ান, আর একটা সেকশনের গুণাঙ্ক ওয়াই টু, এখানে প্রথম সেকশনে এফ ওয়ান বল প্রয়োগ করা হয়, দ্বিতীয় সেকশনে এফ টু বল প্রয়োগ করা হয়, প্রথম সেকশনের দৈর্ঘ্য এত, দ্বিতীয় সেকশনের দৈর্ঘ্য এত, প্রথম সেকশনের ক্ষেত্রফল এত, দ্বিতীয় সেকশনের ক্ষেত্রফল এত, প্রথম সেকশনে টানের বৃদ্ধি করা হলে এতটুকু, দ্বিতীয় সেকশন কতটুকু বৃদ্ধি হবে, আমরা সবগুলো মান দেওয়া থাকবে, আর একটা মান বের করতে বলবে। আমরা কি করবো? সরাসরি আমরা লিখবো উই গেট, লিখে এই সূত্রটা বসাই দেবো, এই সূত্রটা আমরা ম্যাথ করবো, তাহলে এক লাইনে হয়ে যাবে। আর যদি আমরা প্রত্যেকটা যেন আলাদা আলাদা করে লিখতে চাই তাহলে এক দুই তিন চারটা লাইন আমাদের বেশি করতে হবে। তাহলে আমাদের এক লাইনে ম্যাথ করার জন্য কোন সূত্র ইউজ করবো? ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু ইকুয়াল টু এফ ওয়ান ভাগ এফ টু ইকুয়াল টু এল ওয়ান ভাগ এল টু ইন্টু এ টু ভাগ এ ওয়ান ইন্টু ডেল এল টু ডিভাইড ভাগ ডেল এল ওয়ান। এখানে এ টু ভাগ এ ওয়ান আছে না, এটাকে একটু মডিফাই করতেছে, তাহলে কিভাবে হয় মডিফাই? দেখো তো, এরকম লেখা যাবে এ টু সমান লেখা যাবে যে পাই ডি স্কোয়ার ভাগ ফোর, আবার যদি লিখি এ ওয়ান সমান কি লেখা যাবে? পাই ডি ওয়ান স্কোয়ার ভাগ ফোর লেখা যাবে। তাহলে এ টু ভাগ এ ওয়ান সমান কি লেখা যাবে বলো তো? পাই ডি টু স্কোয়ার ফোর ইন্টু ফোর ভাগ পাই ডি ওয়ান স্কোয়ার, ফোর কাটাকাটি পাই বাই কাটাকাটি, তাহলে কি থাকে? ডি টু স্কোয়ার ডিভাইড ভাগ ডি ওয়ান স্কোয়ার। তার মানে আমি এ টু ভাগ এ ওয়ানের জায়গায় আমরা টি টু স্কোয়ার ডিভাইড ভাগ ডি ওয়ান স্কোয়ারও বসাতে পারবো। তার মানে যদি ক্ষেত্রফল না দিয়ে যদি ব্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সূত্র বসাবো ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু ইকুয়াল টু এফ ওয়ান ভাগ এফ টু ইন্টু এল ওয়ান ভাগ এল টু ইন্টু ডি টু স্কোয়ার ডিভাইড ভাগ ডি ওয়ান স্কোয়ার ইন্টু ডেল এল টু ডিভাইড ভাগ ডেল এল ওয়ান। বুঝতে পারছো? অর্থাৎ ক্ষেত্রফল না দেওয়া সরাসরি ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল না বানিয়ে সরাসরি আমরা সূত্র বসে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, যদি দেওয়া থাকে এরকম ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কি লিখবা? এ টু ইকুয়াল টু পাই
r2 স্কোয়ার, এই অনেক গেল কি লিখবে পাই r1 স্কোয়ার, তাই লিখবে না? তাহলে a2 ভাগে অনেক সময় কি লিখতে পারবা পাই r2 স্কোয়ার ডিভাইড ভাগ পাই r1 স্কোয়ার, পাই বাই কাটাকাটি, তাহলে এখানে শুধু d2 যায় কি হবে r2, d1 জায়গায় হবে r1, তাই না? অর্থাৎ a2 ভাগে অনেক মান সরাসরি আমরা এখানে বসাতে পারবো না, যে r2 স্কোয়ার ডিভাইড ভাগ r1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে তখন কিভাবে লিখবো সূত্রটা? y1 ভাগ y2 ইকুয়াল টু f1 ভাগ f2 ইন্টু l1 ভাগ l2 ইন্টু এখানে হবে r2 স্কোয়ার ডিভাইড ভাগ r1 স্কোয়ার ইন্টু del l2 ডিভাইড ভাগ del l1। যদি আমাদের প্রশ্নের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে এই সূত্র বসিয়ে দেবো, যদি প্রশ্নের ব্যাস দেওয়া থাকে তাহলে এই সূত্র বসাবো, যদি প্রশ্নের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এই সূত্র বসাবো, তাহলে আমাদের ম্যাথটি কি হবে? খুব সহজে মিলে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সব ভালো থাকো, সুস্থ থাকো আর ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।